ছোট্ট অফিস ঘর, একটা সস্তার চেয়ার টেবিল আর একটা কাঠের আলমারি, বেশ পুরনো একটা কম্পিউটার। তবে জমা ধুলোর আস্তরণ নেই, বরং বেশ ঝকঝকে আর ছিমছাম। মস্ত একটা বিবেকানন্দর ছবি পেছনের দেওয়ালটাতে। আজ অনেক দিন পর একটা অন্য পৃথিবীর গন্ধ পাচ্ছি। বসুন, আপনার সাথে কথা হয়েছিল কি? হ্যাঁ, আমি হরপ্রসাদ দত্ত। নমস্কার। আজ কাজ বুঝিয়ে দিই আগে? নিশ্চয়ই। আগে যে মেয়েটি কাজ করত ওর এই মাসেই বিয়ে, তাই ওর কাজগুলোই বেশ। এরপর আমি বুঝে নিয়েছি কাজ। পুরনো ফাইল আর ডায়েরিতে একেবারে গোছানো কাজ আগের মেয়েটির। কম্পিউটার টুকটাক চালাতে পারি, তাই স্বচ্ছন্দই অনুভব করলাম প্রথম দিন। একটা রোগা ছেলে এসে চা দিয়ে গেছে একবার, সাথে বেকারি বিস্কুট। ওকে বলে দিয়েছি কাল থেকে চিনি ছাড়া লাল চা আর ক্রিম ক্রেকার দিতে। ছেলেটা একটু বোকা বোকা, তবু বুঝে নিয়েছে ঠিকই। বাড়ি থেকে অল্প ভাত খেয়েই এসেছি, সঙ্গে এনেছি চিড়ের পোলাও আর শশা। বেশ একটা অন্যরকম লাগছে। আজ বেনিয়াতলা আর চটির মাঠের কাজটা বুঝে নিন। বিভিন্ন ছোট ছোট অঞ্চল ধরে ধরে এদের কাজ চলে বুঝলাম। এখন যেমন এই এলাকার দারিদ্র সীমার নিচের বাচ্চাদের হরলিক্স আর বিস্কুটের প্যাকেট দেওয়া হবে, সামনে বর্ষা আসছে, জল জমে যাওয়া এলাকার মানুষজনদের জন্য ত্রিপলের ব্যবস্থা করা হবে। এই পরিসংখ্যানগুলো সব সাজিয়ে রাখাই আমার অফিস ওয়ার্ক। এরপর ফান্ডিংয়ের দিকটা দেখেন হরপ্রসাদ বাবু নিজে আর একজন মাঝবয়সী ভদ্রলোক। 3 সেকেন্ড হাফে আসবেন, কাজ সব ভাগ করা, কিন্তু প্রথম দিনেই বুঝলাম ম্যান পাওয়ার কম এখানে। আরও মানুষের প্রয়োজন এই ধরনের কাজে। যাই হোক, সাময়িক ভীতি আর অস্বস্তির পর্বটা কাটিয়ে উঠেছি, এটা অনুধাবন করতেও বেশ লাগছে আমার। প্রথম দিনের হালকা কাজ সারতে সারতে বিকেল 4টে। একটা চা মন হতেই ছেলেটি হাজির। তুই থাকিস কোথায়? পাশের দোকানে। ও, কবার আসিস? 2 বার। আপনার জন্য এবেলা চিনি ছাড়া লাল চা এনেছি, কিন্তু ক্রিম ক্রেকার নেই। কি আছে তাহলে? নোনতা খাবেন? হ্যাঁ দে। হরপ্রসাদ বাবু লোকটি ভীষণ চুপচাপ, বিপত্নিক মানুষ, নীরবেই কাজ করেন বেশি। প্রাইমারি স্কুলের মাস্টার মশাই ছিলেন। রিটায়ার্ডের পর সর্বস্ব দিয়ে এই সংস্থা বানিয়েছেন। একটি ছেলে বিদেশে আস্তানা বেঁধেছে। ইরা আর কল্লোলও কাজ করে এখানে। পার্ট টাইমের জব, বাইরে থেকে সাহায্য আসে। গড়িয়ে গড়িয়ে এভাবেই চলছে চড়ুই বেতি। নামখানা আমার দারুণ লেগেছে। যাই হোক, শেষ বিকেলের রোদ ঢালা রাস্তায় এসে দাঁড়ালাম। আকাশ একটু ভেজা ভেজা মেঘের কোলাজ এঁকে রেখেছে। গরমের প্রকটতা ঝিমিয়ে গেছে। রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একলা হাঁটার একটা অদ্ভুত তৃপ্তি আছে। ভাবনাহীন ভাবনায় ডুবে থাকা যায়। বড় রাস্তা পাশ কাটিয়ে ধরলাম ঝিল পাড়ের মাঝারি চওড়ার বাঁধানো রাস্তা। ঝিলের জলের বাতাস লেগে যে হালকা কাঁপুনিটা ধরেছে, তাতে একটা হিল্লোল আছে। জল ছোঁয়া বাতাস এসে লাগছিল আমার গায়ে। দুধারের কৃষ্ণচূড়া আর ছোট ছোট দেবদারু। ভারী চমৎকার একটা পরিবেশ এই রাস্তাটায়। অনেক বছর আগে এসেছিলাম এখানে, পান্নুর সাথে এক হোমিওপ্যাথি ডাক্তারখানায়। অনেকটা বদলেছে সব কিছু। আমিও তো বদলেছি অনেকটাই। হু হু করা দাবানলের আগুনটা অনেকটাই শান্ত এখন। একটা মানসিক সমস্যা আজকাল হয় আমার। নিজেকে ভালো রাখার তাগিদে যেই একটু একটু কৃতকার্য হচ্ছি, আর ততই একটু একটু করে আমার নিজের প্রতি শ্রদ্ধাটা হারিয়ে যাচ্ছে। কখনো মনে হয় আমি স্বার্থপর, আবার কখনো মনে হয় আমি ডাইনি। কাটাকুটির খেলা চলতে থাকে বিস্তর। কে একজন মনের মধ্যে উকি দিয়ে বলে, জীবন একটাই, স্মৃতি নিয়ে এমন তেতো জীবন রেখে কি লাভ? নতুন করে ভাবার কথা, নতুন জীবনের কথা, নতুন মানুষের সান্নিধ্য পাওয়া, এসব কখনো মনে আসে না। মনে হয় যা ফেলে এসেছি ওর ছায়াটুকুই আমার বাকি জীবনের সম্বল। আরে কোথায়? ভাবনার জাল কেটে সামনের ভদ্র মহিলার দিকে তাকাতেই বাসবি, বাবানের বন্ধুর মা। একটা সময় খুব কাছাকাছি মেশা ছিল।
তারপর আস্তে আস্তে ফিকে হয়ে যাওয়া রঙে ডুবে যাওয়া আর কি। কেমন আছো? ভালো। তুমি এখানে কোথায় গেছিলে? একটা কাজে গেছিলাম। এসো না আমাদের বাড়ি, কতদিন পর তোমায় দেখলাম। অনেক রোগা হয়ে গেছো। সুগার দেখা দিয়েছে। তুমি একই আছো বাসবী? আমাদের ব্যবসায় বিশাল একটা চোট এসেছিল গো। স্টেশনের কাছের জমি টমি সব বিক্রি করে দেওয়া হয়েছে। এখন একটু থিতু। রাস্তায় দাঁড়িয়ে বেশি কথা বলা আর হয়নি। আমি একবারের জন্য দীপুর কথা জানতে চাইনি। দীপু মানে দীপ্তমান বাসবীর ছেলে, আমার বাবানের বন্ধু। দীপুর কথা জানার ইচ্ছে ছিল কিন্তু করিনি। আমার বাবানও আজ এমনটা হতে পারত, কিন্তু হলো না। আমি অভাগা। আমার সাথে কেন এমন হলো? এইসব আর ভালো লাগে না, তাই বাসবীর সাথে ফেলে আসলাম আরও কিছু হতে পারার গল্প। এবার থেকে টোটোতেই ফিরব। হেঁটে ফেরা মানেই আবার দেখা হয়ে যাওয়া কারোর সঙ্গে। এক ঝাঁক স্মৃতি আর মন খারাপ। ধুর বাবা, গোটা রাস্তাটা ভালোই ছিল। ব্যাগ থেকে বার করলাম মোবাইল। পান্নুকে বলাই আছে এবেলা যেন না আসে। বাচ্চারা 6টায় আসবে। হরপ্রসাদ বাবুর নাম্বারটা ডায়াল করলাম, কেউ তুলল না। কালুর চায়ের দোকান। বাহাতে ফেলে এগোতে হবে শনি মন্দিরের দিকে। তারপরেই 3 নম্বর বাড়ি। ফোন বাজছে। হরপ্রসাদ বাবু। হ্যালো, ফোন করেছিলেন? হ্যাঁ, বলছিলাম যে কাল থেকে কি ফিল্ড ওয়ার্ক করতে পারি আমি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? অফিসের কাজে অসুবিধে হয়েছে? এমা না না, আমি দুটোই করব। বেশ বেশ, আচ্ছা রাখি। ফোনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে লাগলাম। কালকের জন্য ব্যস্ততার ওষুধ রেডি আমার। একটু খুশি খুশি আনন্দ হচ্ছে এবার। 2-1 ফোঁটা পড়তে শুরু করেছে। ছাতা আর বের করে লাভ নেই। একটু ভিজুক আমার এই যন্ত্রণারা। জংলা জায়গাটা পেরোলেই পৌঁছে যাব, বুঝলেন? ম্যাডামের এসব জায়গায় আসার অভিজ্ঞতা আছে? না, তবে শুনেছি। অসুবিধা হচ্ছে তাহলে? না না, একদমই নয়, চলুন। বাহাতে একটা ঝুপড়ির সামনে উদলা গায়ের জনা কয়েক ছেলেপুলে খেলা করছে। দারিদ্র্যের প্রকট রূপ এবার হাড়পাজর বের করছে আস্তে আস্তে। ছেলেগুলোর রুখা চুল আর অভাবী চেহারা। আমাদের দেখে একটু থেমেছে ওদের চোখ। মাঝারি রাস্তাটা ক্রমশ সরু হয়ে এসেছে। দরমার বেড়া, টিনের চাল দেওয়া সারি সারি সব বাড়ি। মানুষের বাঁচার ঠিকানা এগুলো। ছ্যাদলা ধরা নোনা দেওয়াল, নোংরা নর্দমা, তাপ্তি দেওয়া আব্রহীন বাথরুম, এই সবই বেঁচে থাকার লড়াইতে সামিল। একটা জায়গায় এসে থামলাম আমরা। এবার ঢুকলাম একটা আধা ভাঙা, দেওয়ালে মোড়া একটা 1 কামরার বাড়িতে। বেশ খানিকটা জলা জমি টপকে দাওয়া আর দাওয়া ঘেঁষা অন্ধকার একটা বেশ পুরনো বাড়ি। দাওয়ার একদিকটায় মাটির উনান, স্টোভ, কৌটো কৌটি নিয়ে গড়ে ওঠা রান্নাঘর। সামনেটায় একটা বড় ত্রিপল ঢালা। বৃষ্টির ছাড় থেকে বাঁচার জন্য সেটা বেশ বোধগম্য হলো। একটা খাটো টুল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো এক মাঝবয়সী মহিলা। পরনের কাপড় আর রোগা পাতলা চেহারা থেকে যে প্রকট একটা গন্ধ আসছে, সেটা অভাবের। আমাকে দেখে একটু অবাক হওয়া দৃষ্টিতেই তাকিয়ে আছে মহিলা। আমাদের অফিসের নতুন দিদি। আসেন আসেন, দাঁড়ান, আমি চেয়ার আনি। খাটো টুল আর চেয়ার পাশাপাশি রেখে হাতের ভেজা ভাবটা আঁচলে মুছলেন মহিলা। আমি জরিপ করতে লাগলাম গোটা পরিবেশটা। দুপুরের ঠিক আগের এই সময়টায় ভারী হয়ে আছে আকাশ। টোকা মারলেই বৃষ্টি আসবে এমন নয়, তবুও রোদ মোছা আকাশের কোলে ফ্যাকাশে মেঘ। আমি যেটুকু শুনেছি তাতে তোমার মেয়ের পড়াশোনার জন্য সরকারি সাহায্য তো পাচ্ছই। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে মেয়ে আমার পড়াশোনায় ভালোই। দেখি কতদূর পারি। আচ্ছা, এবার কাজের কথায় আসি। আগামী মাস থেকে একটা ওয়ার্কশপ শুরু হবে। 20-25 জন নিয়েই আমরা শুরু করি, তারপর দেখা যাবে। এমনি টুকটাক কয়েকটা কাজ করেছি। আসলে উনি বিছানা নেওয়ার পর থেকে আমার কাজ এতই বেড়ে গেছে যে সময় বড় একটা পাই না। বেশ, দেখাও তোমার কাজ। এরপর যা দেখলাম তাতে আমি রীতিমতো অভিভূত হয়ে গেছিলাম। সস্তার সুতির শাড়ির ওপর অপূর্ব হাতের কাজে ফুটে উঠেছে নকশা। এগুলো কি সেলাই? চেন আর লেজি টেজি।
বাহ, চমৎকার! এগুলো কার জন্য? মেয়ের স্কুলের দিদিমণিদের। আচ্ছা, তোমায় ওরা কাপড় দিয়েছেন? তুমি শুধু সুতোর কাজ করে দিচ্ছ, তাই তো? হ্যাঁ। বেশ, আরও এক ধাপ এগোনোর জন্যই চড়ুইবেতি ওয়ার্কশপে এসো, আরও শেখো, আরও জানো, তারপর আরও বড় করতে হবে এই কাজটা, বুঝলে? কিন্তু সময়? তাগিদ বাড়লে সময় আপনি এসে ধরা দেবে। আর তোমার স্বামী কি চিরকাল বিছানায় থাকবে? আমার আরও অনেক ভাবনা চিন্তা আছে, সেগুলো আর উগরালাম না। একদিন বেরিয়েই সব করব ভাব দেখানোটা বাড়াবাড়ি হবে বুঝে চুপ করেই থাকলাম। বসেন আপনারা, একটু চা খেয়ে যান। একদম নয়, অফিসে ফিরতে হবে। গরিবের ঘরে মিষ্টি টিষ্টিও নেই যে। ধুর, না না, এসব ভেবো না। আচ্ছা, আরেকটা কথা, তোমার জানাশোনা আরও কেউ ওই কাজ শিখতে চাইলে ভালো। আমরা চাই আরও অনেকে শিখুক। শিখতে কিছু লাগবে না, বলে দেবে ওদের। আচ্ছা। এরপর আমরা চলে এসেছি অফিস। ফেরার পথে টোটো পেয়ে গেছিলাম মাঝারি রাস্তার উপরেই। বৃষ্টি আসেনি এখনো। হরপ্রসাদ বাবু, কস্তুরী আর আমার একটা মিটিং আছে এরপর। মিটিংয়ে পেশ করলাম আমার প্ল্যানিংস। ওয়ার্কশপের পরেই আমরা হাতের কাজের শাড়ি গয়না বানানোর কাজ শুরু করব। চড়ুইবেতির হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার অ্যাড করতে হবে আরও। ফেসবুক পেজ থাকলেও তেমন সক্রিয় নয় সেটি। হরপ্রসাদ বাবু লোকও ভালো, যথেষ্ট গুরুত্ব দেন সকলকে, সকলের মতকে। আধুনিকতার ডালপালা এখনও তেমন স্পর্শ করতে পারেনি তাকে। স্মার্টফোন থাকলেও তার সব আদব কায়দা তিনি জানেন না। অফিস শেষ করে টোটোয় ফিরেছি আজ। মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি, ধোয়া ধোয়া হয়ে রয়েছে এখন চারধার। রাস্তায় হালকা জল জমে রয়েছে। পান্নু আসবে না এবেলা, বাচ্চাগুলো নয়। আজ গুছিয়ে চা পাঁপড় খাওয়ার পরিবেশ। ব্যাট পাঁপড় ভেজে সাথে এক কাপ আদা দেওয়া লাল চা করে নিলাম নিজেই। মনে পড়তে লাগলো সেই বাড়িটা, খাটো টুল আর নকশা কাজের শাড়িগুলো। ইউটিউব খুলে শাড়ি গয়না খোঁচাখুচি করা আমার অভ্যেস থেকে অনেক দূরে, কিন্তু আজ দেখলাম বেশ অনেক কিছু আইডিয়া ধার নিয়ে বন্ধ করলাম ঝাঁপি। ভালো লাগছে আমার। এই যে একটা বেশ জুৎসই গোছের বিষয়ের ওপর কাজ আরোপ হয়েছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করা আর তার দরুন ব্যস্ততা, এটাতেই আমার একাকিত্ব বোধ হয়ে থাকুক। আমার জীবনের ন্যাড়া গাছটায় শাখা প্রশাখা গজাচ্ছে। সংযোজন হচ্ছে নতুন মানুষ আর তাদের জীবনের পাঁচালী। গুজরাটি স্টিচের গোলাপি আর্ট সিল্কের শাড়িটা বের করেছি আলমারি থেকে। এর সাথে সাদা মতির সেটটা বেশ মানাবে। সাজতে ইচ্ছে করে না, তবে সাজাতে ভালো লাগে আজকাল। শাড়ি আর গয়নার যুগলবন্দি যদি একসাথে তুলে ধরা যায় মানুষের চোখের সামনে। আয়না নামটা কেমন? আমি এটা দিয়েই শুরু করার কথা ভাবছি। কাল অফিসে গিয়েই বলবো, আয়নায় নিজেকে দেখলাম আজ। বলি রেখাগুলো বিদ্রুপ করে না, বরং আমায় সমৃদ্ধ করে ওরা। সরু লিকলিকে চামচগুলো ফেলে দে, নতুন কিনতে হবে। আনবো কাল? না না, আমি শনিবার একটু বেরোবো, বেশ কিছু জিনিস কেনার আছে। কখন যাবে গো? ঠিক নেই, দেখি। আমি জানি পান্নুর যেতে ইচ্ছে করছে আমার সাথে। আজকাল ওর সাহচর্য বাইরে জগতে তেমন একটা লাগে না আমার। আসলে ঠেলে ঠুলে নিজেকে আপডেট করেছি অনেকটাই। গড়িয়ে চলা জীবনের ছেদ গল্পগুলো রঙিন করতে চাই আমিও। 1 মাস হতে চলল আমার কাজের। গড়ে পিঠে নিচ্ছে আমার দিনগুলো বেশ ব্যস্ততার মধ্যে। আমি বিশ্রাম পাই না আজকাল তেমন, এটাতেই ভালো আছি। পৃথিবী তো বড়ই, জীবন তার চেয়েও ঢের বড়। আশপাশের পরিধিটা যত বাড়ে তত নিজের দুঃখ কষ্টগুলো গৌণ লাগে। অকাল মৃত্যু, অবসাদ জীবনের ফ্যাকাশে দিকগুলো ধীরে ধীরে আবছা হয়ে আসে আজকাল। নগেন বলে একটা চরিত্রের সাথে আমার নতুন পরিচয় হয়েছে। ভারী মজার মানুষ সে। ওর 2 হাত নেই, 2 পায়ে চলার শক্তি নেই। বয়স ওই 22-23 হবে। পড়ুয়া ছেলে একটি। সারাদিন সে ডুবে থাকে বইতে। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে অনেকের চেয়েই এগিয়ে নগেন। চড়ুইবেতির কাজ
এই ধরনের মানুষদের সংস্পর্শে আসা, প্রতিদিন নতুন কাজ, নতুন মুখ জীবনের সিলেবাসকে দীর্ঘ করে। আচ্ছা ম্যাডাম, ওয়ার্কশপের কাজপত্র সব ঠিক আছে তো? একদম। তবে ওদিন কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে? ওই প্যাকেট? দুপুরে না স্ন্যাক্স? 3টে থেকে হলে সব খেয়েই আসবে। বিকেলের খাবারই ঠিক মনে হচ্ছে। বেশ। কাগজপত্রে কাজ গুছিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। কয়েকটা কাগজ জেরক্স করতে হবে। চা দেওয়া ছেলেটা আর আসে না, দেশের বাড়ি গেছে টাকা দিতে। বীরভূমে লাল মাটির সরু রাস্তার পাশে ওদের মাটির ঘর। বাবা চাষ করে। এ যুগেও 4 বোন, এর দাদা এই ছেলে। পেটের তাগিদে তাই ঘর ছেড়েছে 1 বছর। কদিনের ছুটিতে গেছে ছেলেটা। বোকারাম বলে ডাকে এখানকার লোকজন। স্বভাবের সাদা সিধা ভাবটা উপচে পড়ে ওর তাই। ছেলেটার চোখ দুটো ভারী মায়াবী। সহজ পাঠের গপ্প সিনেমার বড় ভাইটির সাথে ভারী মিল ওর। ওকে একদিন বলেছিলাম। ও কিছু না বুঝে একটা বড় হাসি মেখেছিল মুখে। পান্নুর সাথে পাশের ছোটখাটো মলে গেলাম শনিবার। এইভাবে কিনতে ওর বেশ মজা লাগছিল। নিজের সংসারের জন্য ওর কিছু নিতে ইচ্ছে করছে কিনা আমি বুঝতে পারছিলাম। কি রে, কিছু নিবি? কি? তোর ঘরের জন্য? এমা, না না। কেন নয়? যা লাগবে নে না। ধুর, না না, আমাদের পাড়ার সোনাই মুদির পেটে টান পড়বে না। কিচ্ছু টান পড়বে না, নে নে, এত করে বলছি। লজ্জা লজ্জা করে একটা জেলির বোতল আর একটা হরলিক্স নিল। ছেলের জন্য নিল বুঝলাম। কেনাকাটা শেষ হলে আমরা টোটো ধরে বাড়ি ফিরলাম। পান্নু সোজা বাড়ি না গিয়ে এসেছে আমার সাথে। আমি এক প্রকার জোর করে এনেছি। ধোসা এনেছি একসাথে খাবো বলে। অনেক দিন পর ধোসা খেলাম। প্রথমবার ধোসা খেয়েছিলাম মায়াপুরে গিয়ে। বিয়ের পর মামা শ্বশুরবাড়ি নবদ্বীপ গেছিলাম। ওখান থেকে মায়াপুর। ওখানে ভেতরকার এক হোটেলে প্রথম ইয়াব বড় এক ধোসা এসে উপস্থিত হয়েছিল প্লেটে। সত্যি বলতে বিয়ের আগে বাইরের খাবার বলতে এগরোল আর মোগলাই। বাবানের বাবা শিখিয়েছিল ঢাউস ধোসাকে কিভাবে চটজলদি খাওয়া যায়। মনে পড়ে যায় সেই সব দিনগুলো। ভয়ে ভয়ে পা ফেলা নৌকায়, আর নৌকা ডাঙা ছোঁয়ার ঠিক আগ মুহূর্তের কেঁপে ওঠার সময়ে বাবানের বাবার হাত চেপে ধরা। প্রেম আর ভালোবাসায় মাখামাখি সেই সব দিনগুলো ভীষণ জ্যান্ত আজও। হাঁটতে কষ্ট হবে তোমার, দাঁড়াও একটা ভ্যান ধরি। না না, পারবো, ওই তো মন্দিরের চূড়া। আশেপাশে অনেক অনেক মন্দির আছে বুঝলে, কিন্তু দিন দিন ওরা বিলীন হতে চলেছে। কেন? জৌলুসে পেরে উঠছে না ইস্কনের সাথে। বল্লাল সেনের ঢিবিও যাব। আগে মন্দিরে গিয়ে দুপুরের ভোগের টিকিট কেটে নি, তারপর। দুপাশের সার দোকানপাট, ম্লান হয়ে আসা কিছু মন্দির, মায়াপুরের আড়ম্বরপূর্ণ মন্দির, দুপুরের ভোগ, জগন্নাথ দেবের মাসির বাড়ি, বল্লাল সেনের ঢিবির ইতিহাস, সব সব এখনো মনে আছে আমার। পান্নু, মায়াপুর গেছিস? না গো, একবার শীতের সময় যাব। হ্যাঁ। পান্নুর মুখে ছড়িয়ে পড়া হাসিটাই ছিল নির্ভেজাল আনন্দের ছায়া। ও চলে গেলে মোবাইল নিয়ে এসে বসলাম বারান্দায়। আজকাল ছাদে তেমন একটা যাওয়া হয় না। প্রায়শই বর্ষার ভেজা ছাদ আর ডাকে না। অগত্যা আমার এই সরু বারান্দা। মানি প্লান্টগুলো জলের চেয়ে মাটি পেলে লকলকিয়ে বাড়ে তাড়াতাড়ি। তাই করতে হবে একটা রোববারে। শনিবারটা একটু গাছাড়াভাবে নিজেকে ছেড়ে দিই। ওদিন রাত মি টাইম আমার জন্য। বিস্তর কাজ একটু একটু করে সেরে রাখার দিন। ঘড়ি ধরে রাতে শোয়াও মুলতবি ওদিনের জন্য। রুটিনের ঘেরাটোপের জীবনে লাগাম ছাড়া কিছু মুহূর্ত থাকা খুব জরুরি। জীবনের প্রত্যেকটা পৃষ্ঠায় কি গোছানো হবে? কাজকর্ম গুছিয়ে নিয়েছি সব। মোবাইলে ইউটিউব আজকাল প্রায়ই টহল দিই আমি। ওয়ার্কশপ নিয়ে অনেক ভাবনা চিন্তা ধার দিয়েছে ওরা। শাড়ির সাথে মানানসই গয়না আর ব্যাগ নিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি। চড়ুই বেতির মাধ্যমেই এভাবে ছুঁয়ে দেখা সাজ জগতে। নইলে ও পারত কবেই চুকেছে। কাজল,
লিপস্টিক এসবকে দাহ করে এসেছি বহুদিন, তবু আজ শাড়ি গয়না নিয়ে নাড়াচাড়া করতে বেশ লাগছে। ধান, পাট আর মাটির তৈরি গয়না ইতিমধ্যে সাড়া ফেলেছে। এবারের কর্মসূচিতে নতুন সংযোজন ক্লে। বেশ লাগছে ক্লে জুয়েলারি মেকিং। অনেক মহিলারাই শিখবে এই কাজ। এরপর সেটা নিয়ে মেকওভার কিছুটা, তারপর জুয়েলারি মেকিং আর দোকানে দোকানে পৌঁছে দেওয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে ওই জুয়েলারির ছবি। গ্রুপের ইচ্ছুক মেম্বাররা এরপর ওই দেখে অর্ডার দিলে তা বানাবে চড়ুইবেতির মহিলারা। ঠিকানা এবার পৌঁছে দেবে চড়ুইবেতি। পুরো টাকাটা চলে আসবে গুগল পে বা অনলাইন অ্যাকাউন্ট ট্রান্সফারে। পুরো লাভ্যাংশ তুলে দেওয়া হবে ওই মহিলাদের হাতেই। শুয়ে পড়েছি আমি। ঘরের অন্ধকারটা আবছা করেছে বাইরের চাঁদ। কাল পূর্ণিমা আকাশে, তাই যুবতী চাঁদের মিঠে জ্যোৎস্না। বৃষ্টি আজ তেমন হয়নি। আকাশের গলি খুঁজিতে একটুও কালো মেঘ নেই। জানলার পর্দা পেরিয়ে চোখ ডুবিয়েছি ওতেই। কাজল দিলে চোখের শ্রী বাড়ে, নইলে অসুস্থ দেখায়। আমি কি সুস্থ নাকি? প্যাকেটগুলো সব ঠিকমতো নিয়ে যাও, আর একটু দাঁড়িয়ে যেও। ওয়ার্কশপ খুব ভালো হয়েছে ম্যাডাম। আপনাকে ঠিক। আমি ওই একটু আধটু রাজনীতি করি আর কি, শাসক দলেরই চুনোপুটি একজন। ও আচ্ছা, আপনি কি করে জানলেন ওয়ার্কশপ ভালো হয়েছে? ওই তুক্কা মেরে দিলাম আর কি। আমি নিজের মনে হালকা হেসে নিলাম খানি। ভারী অদ্ভুত অঙ্গভঙ্গিতে কথা বলেন লোকটি। হে হে গোছের, আবার একটু হাম্বড়া ভাব সাথে ফ্রি। আমায় আসতে হলো বুঝলেন। আপনারা এত তরতরিয়ে বেয়ে যাচ্ছেন। আপনাদের গুণকীর্তন শুনতে শুনতে একেবারে পাগলা হওয়ার উপক্রম। আমি মৃদু হেসে পাশ কাটাতে চেষ্টা করলাম। এ ধরনের মানুষ আমার এক্কেবারে ভালো লাগে না। কিন্তু স্পষ্ট বুঝলাম একটা কাঠি দিয়ে বিশ্রীভাবে দাঁত খোঁচানো লোকটা আমায় গিলছে। বাড়ি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ। বাচ্চারা এসে গেছে সবাই। আজকাল বুধবারটা ওদের ছুটি দিয়েছি। চড়ুইবেতির ফিল্ড ওয়ার্ক ওদিন সন্ধ্যা পর্যন্ত গড়িয়ে যায় তাই। আজ কিন্তু ইংরেজি গ্রামার, আজ পড়ব আর্টিকেল। এ অ্যান্ড দ্য। আমি জানি, বলতো। এ ই আই ও ইউ থাকলে তার আগে অ্যান হয়, বাকিদের আগে এ। সাব্বাস। এরপর ইউ আর ওয়াইয়ের মতো উচ্চারণ হলে আ, সাইলেন্ট এইচ, এইসব নিয়ে চলে গেল 1 ঘন্টা। ওরা মন দিয়ে শোনে আমার ক্লাস, বাড়ির কাজ নেয়, হাসি মুখে কাটায় এই সময়টুকু। ওদের জামা কাপড় কখনো সখনো মনে হয় পাল্টে দিই। আমার সাধ্য বাধা হয়ে দাঁড়ায়। স্বামীর জমানো টাকায় দিন ফুরোয় আমার। বাপের বাড়ির বরাদ্দ সম্পত্তি বিক্রির টাকাটা এফডি করে রেখেছি। আমার ভবিষ্যৎ নেই। টেনে হিচড়ে চলা বর্তমানটাই আমার সম্পদ। জমা টাকা রাখা হয়েছে বিপদের জন্য। নিজের বিপদ, পরের বিপদ, দুটোর জন্যই। ওয়ার্কশপের পর থেকেই মনটাই অনেক পরিকল্পনা বাসা বাঁধছে। মেয়ে বউরাও খুব মন দিয়ে করেছে কাজ। হাতে কলমে কাজ এভাবে তো ওরা শিখতে পায় না। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ওদের দিয়ে কাজ। স্থানীয় দোকানদারদের সাথে কথা টথা বলা হয়ে গেছে। হোয়াটসঅ্যাপের গ্রুপেও রেসপন্স আসবে আশা করা যায়। এদিকে পান্নুর বরের শরীর খুব খারাপ। বেশ কদিনের জ্বরে একেবারে কাহিল দশা। পাড়া ডাক্তারের ওষুধে খুব একটা কাজ হয়নি। কাল বড় ডাক্তার দেখাতে বলেছি। 500 নোট গুজে দিয়েছি যাওয়ার সময় হাতে। ফ্যাল ফ্যাল করে খানিক তাকিয়েছিল আমার দিকে। তারপর ব্লাউজের মধ্যে সযত্নে রেখে দিয়ে বাড়ি গেছে পান্নু। কাজে আসতে হবে না, বরের সেবা যত্ন কর, ফোন করিস। সেগুড়ে বালি। সব বাড়ি তো আর তোমার মতন না। কাল পরীক্ষা ঘোষবাবুর নাতির, আসতেই হবে কয়ে দিয়েছে। আরে অমন বলেছে, তুই ফোনে বলে দিস সকালে। জানো, গত মাসে 2 দিনের মাইনে কেটেছে আসেনি বলে। ছাড়তেও পারি না। আমি জানি কাজের বউকে নিচু করে দেখার মধ্যে যে বড়লোকি ব্যাপারটা আছে তাতে অনেকেই অভ্যস্ত। পাড়ায় আমায় নিয়ে এই বিষয়ে চর্চা হয় সেটাও জানি। পান্নুর প্রতি আমার একটা টান আর ভালোবাসাটা আছে। সেটার নাম তারা দিয়েছে আদিক্ষেতা। শিবদাস বাবু বলে একজন নতুন মানুষের সাথে আজ পরিচয় হয়েছে।
ভারী আমুদে মানুষ। উনি মাঝে মধ্যে চড়ুইবেতিতে আসেন, থাকেন দেরাদুনে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারার পর একটা মোটা টাকা ডোনেট করেছেন চড়ুইবেতিকে। তা দিয়ে পরের মাসে পথ শিশুদের জন্য পোশাক আর কিছু খাবারের ব্যবস্থা করা হবে। তারপর একটা গণবিবাহ অনুষ্ঠান হবে, দারিদ্র সীমার নিচে 50টা বিবাহ অনুষ্ঠান। বেনারসি শাড়ি, নকল গয়নার হাতের কানের গলার, ফুলের মালা, টোপর আর সামান্য খাওয়া দাওয়া। অমায়িক মানুষ এই শিবদাস বাবু। বুঝলেন, আপনাদের বৌদির সাথে আমার প্রত্যেক বছর বিয়ে হতো। বিবাহ বার্ষিকীর দিন মালা বদল আমরা করতামই। স্মৃতিচারণে ব্যস্ত মজার মানুষটার চোখ চিকচিক করে উঠছিল পুরু চশমার আড়ালে। জীবনের সম্পর্কগুলো কতই গভীর হয়, আর মৃত্যুর মতো এক অনিবার্য অতিথি আসে, আর কতই ঠুনকো হয়ে যায় বিয়োগের দিন। জীবনের অঙ্ক কখনো মেলে না, এই সার সত্যি আমার জীবন আমায় বুঝিয়ে দিয়েছে। জীবন থেমে থাকে না, আর থামিয়ে দিতে চাইলে সেটাও বোকামি। আজকের দিনে দাঁড়িয়ে খুব মনে হয় এই কথাটা। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি একটু আগেই। এপাশ ওপাশ করতে হয় না আজকাল বেশি। শারীরিক আর মানসিক ক্লান্তিটা জাঁকিয়ে বসে বেশ কদিন। ম্যাটমেটে কাপড় চোপড়গুলো ফেলে দাও। কেন? ও আমার ভালো লাগে না, আমার ভালো লাগে টকটকে লাল। তুমি ভুলে গেছো? হাসালে। একে তো বিধবা, আর তারপর ডাইনি, আর বয়সটাও বেশ, এরপরেও লাল। আমি বলছি তো। তুমি কোথায়? এই তো। তোমায় দেখলেই আমার রাগ হয়। কেন গো, আমি কি করলাম? কিচ্ছু না। চেরাপুঞ্জি যাবে? কবে? ছেলের পরীক্ষা শেষ হলেই। এখনো রাগ হচ্ছে? সে কি, কেন? জানি না। ছাদে দোলনা লাগিয়ে দেব পরের মাসেই, পাক্কা। সত্যি? ইয়েস। খুশি। আর রাগ? সেটা আবার কি জিনিস? রাগ করে রাগিনী, তুমি আমার বাঘিনী। আমার একটু শীত শীত করছে গো, ফ্যানটা অল্প করে দাও না। দাঁড়াও। ফ্যান ফুল স্পিডেই চলেছে সারা রাত। ভোরের মৃদু আলোর আড়মোড়াতে আমার স্বপ্নের অনুরাগটাও খান খান। আজকের রসদ এটা। চেরাপুঞ্জি, দোলনা, রাগ আর অনেকটা শূন্যতা ভরাট করছে আমার ধূসর দিন। ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের লাজুক রোদ্দুর জাম আর জামরুল পাতায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী পড়তে বসেছি আজ। গোটা রবিবার জুড়ে আজ শুধু খাওয়া দাওয়া আর কবিতা। দুপুরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে প্লেট সাজিয়েছিলাম। ওদিকে ভরন্ত আকাশের টইটুম্বুর মেঘ আর বৃষ্টি জলে মাখামাখি প্রকৃতি। আজ বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি। আহা, নারকেল কুচি এত কম কেন? তোমার পাতে না পেলে আমার থেকে নাও। থাক। এই নাও তো। কি ভালো খেত এই খিচুড়ি বাবানের বাবা, সাথে ফুলও বেগুনি। খেতে আর খাওয়াতে বড্ড ভালোবাসত মানুষটা। একটু তরিজুত করে যা কিছু রান্না করতাম আঙুল চেটে খেত। শেষ বিকেলের পা ধোয়া বৃষ্টিতে ঝাপসা হচ্ছিল আমার স্মৃতি। এখনো কখনো সখনো মুচড়ে ওঠে বুকটা। দলা পাকানো কষ্টটা একটু ফাঁকা পেলেই ঢু মারে ভেতরে। বৃষ্টি আর নেই। আলসে সন্ধেবেলায় কেমন একটা মন খারাপই আমেজ। দরজার কলিং বেল বাজছে টের পেলাম। একটু অবাক হয়ে খুলতে গেলাম দরজাটা। আমার মায়াডারে পড়াইবেন? কে তুমি? ঠিক চিনতে পারলাম না। এই পাশের পাড়াতেই কাজে আসি, বকুলের মুখেই শুনলাম। বেশ বেশ, ভেতরে এসো। না দিদিমণি, আরেক জায়গায় কামে যাইতে হইবে। কোন ক্লাসে পড়ে তোমার মেয়ে? 7। হরিদাসী স্কুলে পড়ে। 6টায় আসতে বলো সব বই খাতা নিয়ে। আচ্ছা। ওর নাম কি? কুসুম সর্দার। ডায়েরিতে লিখে রাখলাম নতুন মেয়েটার নাম। 14 জনের পরিবার আমার। এদের জন্য বরাদ্দ সময়টুকু আমার সম্পদ। এই মাসে ওদের নিয়ে যাব একদিন বাইরে খাওয়াতে। বিরিয়ানি খেতে মন চেয়েছে ওদের। একটু ভালো হোটেলে খাওয়া, তারপর একটু কেনাকাটা করতে যাব মনে মনে। এই রকমই এঁকে রেখেছি পরিকল্পনা। রাত 8:15। যুবুথুবু জীবনের হাতে দেদার সময়। রবিবারের ক্লান্তি মাথায় নিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। রাতে আবার বৃষ্টি বাইরে।
রিমঝিম বৃষ্টি ফোঁটারা ত্রিফলার গা বেয়ে ঝরে পড়ছে। জানলার পর্দা সরিয়ে একবার দেখে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম রোজকার মতোই। আজকাল ভোরে উঠে চায়ের জল চাপিয়ে চালিয়ে দিই মিউজিক। গানের সাথে সাথে চলতে থাকে সময়, এগোতে থাকে আমার রোজ নামচা। হালকা মেডিটেশন করছি আজকাল, পান্নু এসে যায়। শুনেছ অবনীবাবুর বাড়ির কথা? না তো, কি হয়েছে? কাল রাতে ডাকাত পড়েছিল। সে কি? শুধু কি তাই, ছোট ছেলে আর কাজের লোক তো মারা গেছে, গুলি মেরে পালিয়েছে। বাপ রে! খুব পরিচিত পরিবার আমার। পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আমার কোনো আমলেই ছিল না, আজও নেই। কিছু সংবাদ গোটা দিন জুড়ে ছেয়ে থাকে চেতনে অবচেতনে। চড়ুইবেতিতে আজ বিস্তর কাজ শুরু হয়ে গেছে, পাটের গয়নার বিজনেস। খুব ভালো রেসপন্স পেয়েছি এর মধ্যেই, অর্ডার আসছে ভালোই। পাটের তৈরি গয়নার পাশাপাশি ব্যাগও তৈরি করছে মেয়ে বউরা। ব্যাপারটার মধ্যে একটা নেশা আছে। আমি গয়নার ডিজাইন এঁকে দিচ্ছি আজকাল। ছোটতে আঁকা শিখতাম, তারপর দীর্ঘ একটা বিরতি। বাবানের স্কুল প্রজেক্টে টুকটাক কাজে লাগতো আমার আঁকা, তারপর তো আবার মরুভূমি। যাই হোক, এখন বেশ লাগছে। কিন্তু চোকার, নেকলেস, ঝোলা থেকে শুরু করে নানা প্রকার গয়নাগাটি বানাচ্ছে 24 জন শিল্পী। এরা প্রত্যেকে ভীষণ রকম গরিব। সারাদিন সংসার আর কাজের ফাঁকে সময় বের করে ওরা এসব বানায়। উপকরণ যাবতীয় দেয় চড়ুইবেতি। পাটের সুতো, রং, সুচ, সুতো, আনুষঙ্গিক সব কিছুর। প্রফিট লসের ব্যালেন্স শিটও মেনটেন হচ্ছে ভালোই। সবাই আমরা বেজায় খুশি। ফোনটার আওয়াজ এক প্রকার কমে গেছে বললেই চলে। ব্যাগের ভেতর সেটা যে বাজছে ভুলেই গেছি। হ্যালো, কেমন আছেন? ভালো, তোমরা ঠিক আছো তো এখন? বাবা কেমন আছেন? বাবার নেই, গত মাসে মারা গেছেন। ও, একটা দরকারি ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। চড়ুইবেতি তো আপনাদের এনজিওটা না? এটা নিয়ে খবর বানাবে? না, একটা কাজ হবে। কার জন্য? মা, আমায় একটু কথা বলতে হবে। আসলে আমি তো এসব দিকটা দেখি না। একটা এনগেজমেন্ট শুধু, টাকা পয়সা কিছু দিতে হবে না। ও আচ্ছা, কাল তোমায় জানাই। শিওর। ফোন রেখে দিয়েছে রিপোর্টার ছেলেটা। আমি ওর মাকে দেখিনি, কিন্তু বেশ চিনতে পারছি যেন ছবিটায়। সদ্য স্বামী হারানোর শোক কাটাতে না পারা একজন মহিলার ভেতরের অস্থিরতাটা কতটা গভীর আমি মাপতে পারি। আজই কথা বলে নেব। সংখ্যায় বারুক চড়ুইবেতির কর্মীর, খুব দরকার এই সাহায্য। চা, এই আজ দুধ চা আছে? দুধ চা? তুমি? মন চাইছে। বেশ, এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি। সাথে বিস্কুট আর ডিম টোস্ট। ওকে। ছেলেটা 5 মাস খাটতে ভালোবাসে। গ্রামের থেকে ফিরে আসার পর আমি ওকে কিছু বইপত্র দিয়েছি। ও রাতে পড়াশোনা করে রোজ। আমি ওর নাম রেখেছি ভালো ছেলে। ওর হাসিটায় যে সারল্য আছে তা থেকে আলো ছড়িয়ে পড়ে। খুব ভালো লাগে ওকে তখন। আমি ভালো হচ্ছি ধীরে ধীরে। আমার চারপাশের মানুষগুলো আমায় একটু একটু করে রোজ বাঁচার গান শোনায়। আমার দুটো জগৎ, পার্থিবটায় বাস্তবের খেটে খাওয়া মানুষের নামতা গান, আরেকটা একটু ভেতরের, আমার একান্ত নিজস্ব। বাড়ি ফিরে এসেছি, পড়িয়েছি, খেয়েছি। রাত বাড়লে পাশের ঘরটায় বাবান আর বাবানের ছবিগুলোকে সাজিয়েছি। ওদের তো টাইম দিতে হবে একটু। একজন পেটুক, আরেকজন দুষ্টু। ছবি হয়ে গেছে তাই আবদার একটু কম, নইলে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।